বাংলাদেশের পরিস্থিতির আপডেট। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি গদি ছাড়তে নারাজ, আর সেই কারণেই নির্বাচনের দিন ঘোষণা নিয়ে বারবার গড়িমসি। নির্বাচন দ্রুত করানো হোক বাংলাদেশে, সেই দাবি জোরালো হচ্ছে বাংলাদেশ জুড়ে। একদিকে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলোর নির্বাচন দ্রুত করার দাবি, অন্যদিকে সেনার তরফ থেকেও একই রকম দাবি করা হচ্ছে। আর এর জেরেই চাপে মোহাম্মদ ইউনূস। এর মধ্যেই পদত্যাগের জল্পনা উস্কে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই আবেগ ছড়িয়েই কি বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টা? ভোটের দাবিতে চাপ ক্রমশ বাড়াচ্ছে বিএনপি, চাপ বাড়াচ্ছে জামাত, চাপ বাড়াচ্ছে সেনাও। আর এখানেই গদি বাঁচানোর চেষ্টা, নির্বাচনকে যথাসম্ভব পিছিয়ে অনির্দিষ্টকালের জন্য গদি বাঁচানোর চেষ্টা মোহাম্মদ ইউনূসের। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সেনা, বিএনপি, জামাতের চাপ। আমাদের চার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন বিকাশ ভবন চত্বর থেকে। চাকরিহারা আন্দোলনকারীদের আন্দোলনের যাবতীয় আপডেট নিয়ে জানাবেন অয়ন ঘোষাল। আর অন্যদিকে অর্ণবাংশু নিয়োগী আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সবার আগে মৌমিতার কাছে যাব। মৌমিতা, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের উপর, ভোটের দাবি, নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, কি পরিস্থিতি? দেখো, চাপ বাড়ছে কারণ মোহাম্মদ ইউনূস নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তার প্রথম এবং প্রধান কাজ ছিল যত দ্রুত সম্ভব যে সংস্কারের দাবিতে এবং নতুন বাংলাদেশ গড়ার দাবি তুলে ডাক দিয়ে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান তারা দাবি করছেন হয়েছে, সেখানে নতুন করে নির্বাচন করা। কিন্তু নির্বাচনের যখনই কোনো প্রসঙ্গ আসছে তখনই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টার তরফ থেকে এই বাহানা আসছে যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে তারা নির্বাচন করিয়ে দেবেন। কিন্তু বিএনপি এই মুহূর্তে একটা দাবিতে স্পষ্টভাবে অনড়, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বা প্রতিশ্রুতি দিলে হবে না, ডিসেম্বরের আগেই নির্বাচন করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার, বাংলাদেশ সরকার, তারাই বিচার করতে পারবেন, তারাই সংস্কার করতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূস বৃহস্পতিবার থেকে যে জল্পনা ছড়িয়ে দিয়েছিলেন যে তিনি নাকি পদত্যাগ করবেন, তা যে সমস্তটাই একটা ড্রামা তা নিঃসন্দেহে বলা যায়। কারণ এখনো পর্যন্ত আজকে সোমবার ডক্টর ইউনূসের পদত্যাগের কোনো রকম কোনো চিন্তাভাবনা, কোনো পদক্ষেপ তিনি নিয়েছেন এমনটা নয়। উল্টে তিনি সব পক্ষকে ম্যানেজ করার জন্য দফায় দফায় বৈঠক করেছেন। শুধু বৈঠক করে যে কোনো কাজ হবে না তা ডক্টর ইউনূস এই মুহূর্তে বুঝতে পারছেন। কারণ বিএনপি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তারা কিন্তু বিক্ষোভ এবং নির্বাচনের দাবিতে অনড় থেকে জায়গায় জায়গায় তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। একেবারে এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস ঠিক কি করেন, আমাদের নজর থাকবে সেদিকে। মৌমিতা আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো বিএনপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। তারেক রহমানের তরফ থেকে বিএনপি নেতা তারেক রহমান কি বলছেন শোনাবো আপনাদের। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয়। ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের মুখোশ উন্মোচন করব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার প্রতিরোধের জন্য, জীবন দেবার জন্য, রক্ত দেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কবে হবে বাংলাদেশের নির্বাচন, এটাই সব থেকে বড় প্রশ্ন। প্রবল চাপে মোহাম্মদ ইউনূস। তবে এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ইউনূস জামানায় রীতিমতন দেউলি অবস্থা বাংলাদেশের। পদ্মাপাড়ে চরম বিদ্যুৎ সংকট, পদ্মাপাড়ে 50% কারখানা বন্ধের আশঙ্কা। ঠিক কি পরিস্থিতি, এই বিষয় নিয়ে আর কি খবর রয়েছে, সরাসরি রাজীব চক্রবর্তী রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রাজীব, কি জানা যাচ্ছে? একেবারে দেউলি অবস্থা বাংলাদেশের।
দেখো, বাংলাদেশের যে আর্থিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় বেশ বড়সড় আঘাত পড়েছে। তার কারণ কয়েকদিন আগেই তোমার মনে থাকবে যে ভারত বাংলাদেশের যে মূলত যেখানে বস্ত্র তাদের শিল্প, সেই বস্ত্র শিল্পে একটা আঘাত ভারত কিন্তু দিয়েছে। কিভাবে দিয়েছে? তারা স্থল বন্দর দিয়ে আমদানি করবার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। শুধুমাত্র যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে, অর্থাৎ কলকাতা এবং মুম্বাই, এই দুই বন্দরে বাংলাদেশের যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের যে পণ্য সেগুলো আসতে পারবে। এছাড়াও বেশ কিছু পণ্য ভারতে, পানীয় এবং বেশ কিছু ফল জাতীয় পণ্য কিন্তু ভারতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আর তারপরেই বাংলাদেশের তরফ থেকে একটি জাহাজ নির্মাণ প্রকল্প, যেটি প্রতিরক্ষা খাতে তারা তৈরি করেছিল $21 মিলিয়ন, কলকাতার একটি সংস্থার সঙ্গে, সেটি তারা খারিজ করেছে। আর এত সব যখন বাংলাদেশ করছে, তখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে, যেটা তুমি বললে একেবারেই 50% সেখানের শিল্প তারা কিন্তু মুখ থুবড়ে পড়ছে এবং প্রত্যেক দিন গড়ে 7 ঘন্টা করে সেখানে লোডশেডিং হচ্ছে। অর্থাৎ একটি দেশ যারা ভারতের সঙ্গে তারা একেবারে আড়াআড়িভাবে লড়াইয়ের কথা ভাবছে, ভারতের সঙ্গে কার্যত তারা অসহযোগিতা করবার কথা ভাবছে, ভারত বিদ্বেষ সেখানে মাথাচাড়া দিচ্ছে। ক্রমে সেখানে পাকিস্তানের সঙ্গে সখ্যতা তারা বাড়াচ্ছে, চীনে গিয়ে ভারত বিরোধী কথা বলে আসছেন সে দেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সেই ইউনূস সরকারের আমলে বাংলাদেশের দেউলিয়া কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অন্তত বিদ্যুতের ঘাটতি সামাল তারা কীভাবে দেবে তা নিয়ে তারা চিন্তায় রয়েছে। দেখো, শেখ হাসিনা সরকারের আমলে যে সমস্ত চুক্তি হয়েছিল তার সঙ্গে শেখ হাসিনার আলাদা কোনো সংযোগ নেই। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, দুদেশের উন্নয়নের সম্পর্ক, সেক্ষেত্রে কোনো একজন প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তার আমলের যে চুক্তিগুলি সেগুলোকে বাতিল করা, তাতে ভারতের সঙ্গে তাদের একেবারে বিদ্বেষের পরিবেশ তৈরি করা এবং ক্রমশ ভারতের শত্রু হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানো এবং উত্তরবঙ্গকে রীতিমতো ল্যান্ড লকড হিসেবে মন্তব্য করা ইউনূসের, এই সমস্ত কারণে ভারত কিন্তু রীতিমতো বিরক্ত হয়ে রয়েছে। এর মধ্যেই একবারে দেউলিয়া পরিস্থিতি, চরম একটা বিদ্যুতের সংকট, লোডশেডিং এর পরিমাণ বর্তমানে সেখানে 7 ঘন্টা। শিল্প মালিকেরা বাংলাদেশে তারা চরম বিপাকে পড়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।